This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাজনৈতিক ব্যক্তিদের এই একটা কথা না অসাধারণ। তারা মানে যেটা বলার সেটা বলেন, জানেন তো, সেটা করেন কিনা সেটা পরের কথা, বলারটা বলে দেন। তাদের বলার করাকে কখনো মেলাতে যাবেন না। আর কিছু কিছু জিনিস ওই বললাম, ওই কোথায় গিয়ে কোন পক্ষে কোন পুজোর উদ্বোধন, কোন পক্ষে কিভাবে রাম মন্দিরের উদ্বোধন, কে উদ্বোধন, এই সমস্ত টেকনিক্যাল শাস্ত্রীয় তর্কে যাবেনই না। কারণ আতুরে নিয়ম নাস্তি বলে, আসলে সেটা না, রাজনীতিতে নিয়ম নাস্তি, ওইগুলোর মধ্যে কখনো ঢুকবেন না। আপনার আমার এসে ঢোকার কোনো ব্যাপারই নেই। কিন্তু রাজনৈতিক নেতাদের একটা বিষয় তো, এই প্রত্যেকটা বিষয় তো মাথায় রাখতে হয়। তারা জানেন যে রাম ঢেউকে সরাসরি চ্যালেঞ্জ জানালে একটু বেসামাল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মমতা ব্যানার্জি কি তাই এই ঢেউটাকে পাশ কাটিয়ে চলে দিতে চান? তিনি পাল্টা সংহতি যাত্রা করবেন, আবার দীঘায় জগন্নাথ মন্দির করবেন। সুকান্ত মজুমদার তার যে চিঠি সেটাকে অগ্রাহ্য করবেন, কিন্তু বিজেপির কোনো কর্মসূচিকে এই ক্ষেত্রে অন্তত আটকাবেন না বা সরাসরি চ্যালেঞ্জ করে তার ওজন বাড়িয়ে দেওয়ার ভুল করবেন না। কিন্তু কেউ কেউ থাকবেন অবশ্য যাদের কাজ সরাসরি তাকে চ্যালেঞ্জ করা, তারা সে ব্যাপারে একদম এক গো আর কি, সেখান থেকে তাদের নড়নচরণ। এই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করেন, সেটাও ওই প্রতি মুহূর্তে আরও একটা কারণে নিজের ওজনটা বাড়িয়ে নিতে আর কি। আজ সকালেই তিনি একটা টুইট করে অভিযোগ করেছেন যে বর্ধমানবাসীকে রাম দর্শনের আনন্দ থেকে বঞ্চিত করতে রাজ্য সরকার লোডশেডিং করাচ্ছে। পরে অবশ্য টুইটটা তিনি নিজের হ্যান্ডেল থেকে সরিয়ে দেন। শুভেন্দু অধিকারী তড়িঘড়ি করে কুৎসার নেশা ওর, সেই জন্য ও তড়িঘড়ি করে কিছু একটা গাইতে চায়, কিন্তু ওর গলায় তো 7 সুর নেই, ও তো তৃতীয় সুর আর ষষ্ঠ সুর, গা এবং ধা, গাদা একটা। যে উৎসবের পরিবেশ, একটি নতুন দীপাবলি, সেই পরিবেশ থেকে মানুষ নিজেকে ভয়ে ঘরের ভিতর লুকিয়ে রাখেন। তার জন্য প্রয়োজন হলে এলাকা ভিত্তিক মেনটেনেন্সের নামে বিদ্যুৎ বন্ধ করাও হবে, এই আশঙ্কা আমরা করছি। গত বছরের ওই সার্কুলার, সেটাকে এবছর চালিয়ে টুইট করে বাজার গরম করার চেষ্টা করে, মিথ্যাচার করে, তারপরে সেই টুইটটা ডিলিট করে পালিয়ে গেছে। কেরালার এক সিপিআইএম এর নেতা মন্ত্রী, তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন ওই দিন কেরালাতে বিদ্যুৎ বন্ধ থাকবে। অর্থাৎ সেকু আর মাকু এরা সব একই। তৃণমূল কি অসভ্যতা করতে পারে শুভেন্দু অধিকারী সবচেয়ে ভালো জানে, কারণ মমতা ব্যানার্জির নির্দেশে এই সমস্ত অসভ্যতার তো উনি অংশীদার ছিলেন। আমি মনে করি না যে রামের চাইতে বড় অবতার কেউ হবেন বলে দেশ শুদ্ধ ছুটি দিতে হবে। ধর্ম এবং রাজনীতির ভারসাম্য ভোট বক্সে কার পক্ষে থাকবে সেটা তো ভবিষ্যৎ বলবে। আপাতত রানীগঞ্জের ভবিষ্যতের দিকে আপনাদের একটু অন্য চোখে কিন্তু তাকাতেই হবে। লক্ষাধিক অস্থায়ী শিক্ষককে স্থায়ী করেছেন নীতিশ কুমার। মানে শিক্ষক নিয়োগে বাংলার মানে যে লজ্জা এই মুহূর্তে, সেটাকে আরও খানিকটা বাড়িয়ে দিয়েছেন। আয়নার সামনে দাঁড়ালে লজ্জা পেতেই হবে, আর যদি সেই আয়নাটা বিহারের আয়না হয়। এবার আয়নাটা ধরেছে আসানসোল, নির্দিষ্ট করে বললে রানীগঞ্জ। কন্যা সন্তানের যে জন্মহার না ওখানে, হরিয়ানাকেও পেছনে ফেলে দিয়েছে বাংলার এই জনপদ। প্রতি 1000 পুত্র সন্তান পিছু কত কন্যা সন্তানের জন্ম হয়, সেটাই কন্যা সন্তানের জন্মহার। বাংলায় এই হার জাতীয় হারের থেকেও অনেকটা বেশি। সেই পরিসংখ্যানের জন্য বাঙালি হিসেবে আমরা বুক ফোলাতেই পারি। ভারত প্রতি 1000-এ 929, 2019-20 সমীক্ষা তাই বলছে। 2011-র জনগণনায় পশ্চিমবঙ্গ 1000-এর মধ্যে 963। কিন্তু রানীগঞ্জে তো মুখ লোকানোর পরিসংখ্যান সামনে আসছে। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের বৈঠকে উদ্বেগজনক তথ্য সামনে আসছে। রানীগঞ্জ শহর 1000-এ 833, রানীগঞ্জ ব্লক 1000-এ 879, কাকসা 1000-এ 886, বারাবণী 1000-এ 943। জানুয়ারি থেকে নভেম্বর 2023
ওই সময় যে বার্থ রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশনে দেখা যাচ্ছে যে কয়েকটা জায়গায় আমাদের জেলার মানে প্রতি 1000 মেল পিছু ফিমেলের সংখ্যা কিছু কম, এবং তার মধ্যে রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর এবং কাঁকসা ব্লক আছে। কি আছে, ছেলে আছে না মেয়ে আছে জেনে নিয়ে হয়তো অ্যাবর্শন করা হচ্ছে, বাচ্চা নষ্ট করা হচ্ছে। সেটা কোথায় হচ্ছে আমরা সেটা খুঁজছি, আমাদের ভিজিটগুলো বাড়ানো হচ্ছে আমাদের জেলায় যেগুলো আছে। আমাদের কিছু খবর আছে যে ঝাড়খণ্ড থেকে কিছু লোক করে আসছে, এরকম খবর পাওয়া যাচ্ছে। কন্যাভ্রূণ হত্যার জন্য কুখ্যাত ছিল হরিয়ানা। সেই রাজ্যে কন্যা সন্তানের জন্মহার একসময় 800-র কাছাকাছি নেমে গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির পেছনে মূল তাগিদ ছিল সেই হরিয়ানায়। বর্তমানে হরিয়ানার থেকেও করুণ পরিসংখ্যান রানীগঞ্জের। হরিয়ানা 1916 2023-এর সমীক্ষা, রানীগঞ্জ 1833, সূত্র জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীজি এই ধরনের সমস্যা যাতে না হয় সেজন্যই বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি নিয়েছিলেন। সারা বাংলা একটাও আপনি হোর্ডিং পাবেন না, সরকারি হোর্ডিং পশ্চিমবঙ্গ সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও, এবং তার প্রতিফলন দেখছেন। আমরা মাতৃত্ব বন্দনা যোজনার মাধ্যমে আমরা দেখুন, যারা ধরুন যার একটা মেয়ে আছে তো সে প্রথমে 5000 টাকা পাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে যদি তার মেয়ে সন্তান জন্ম নিল তাহলে তার টাকার সংখ্যাটা আরও বেশি বেড়ে যায়। আর তো এই জন্য মানুষকে সজাগ এবং সচেতন করা হচ্ছে। কন্যাশ্রী, রূপশ্রী, এই শ্রী ওই শ্রী কাকে দেবেন? সব তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দিন সব শ্রী। কন্যা যখন থাকবেই না তো কন্যাশ্রী দেবেন কি করে? রানীগঞ্জে যেখানে আমার মায়ের জন্ম, সেইখানে আজকে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে, ভ্রূণকে, এবং আপনি বলছেন হরিয়ানার থেকেও কম সংখ্যা হয়ে গেছে। মমতা ব্যানার্জি, আপনি শুনতে পাচ্ছেন? যদি ভ্রূণ হত্যা হয়েই থাকে তারা একটা স্পেসিফিক অভিযোগ নিক যে এই হাসপাতালে, এই নার্সিংহোমে। আমি যতদূর জানি কোনো নার্সিংহোমে মানে লিঙ্গের যে পরীক্ষা, সে পরীক্ষা করা, এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার অবৈধ বলে, বেআইনি বলে অনেক আগেই ঘোষণা করেছে। এটা ঠিক, সার্বিক রাজ্যের পরিসংখ্যানের দিকে তাকালে রানীগঞ্জকে নেহাতি ব্যতিক্রম মনে হবে, কিন্তু তা বলে রানীগঞ্জকে অবহেলা করা যাবে না। ওই অঞ্চলে কন্যাভ্রূণ হত্যা হচ্ছে কি? স্ক্যান সেন্টারগুলোতে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হচ্ছে কি? অগ্রাধিকারের ভিত্তিতে তার খোঁজ নেওয়া উচিত। মাথায় রাখতে হবে, মহামারী ও দাবানল দুটোই কিন্তু প্রথমে ছোট জায়গা থেকেই শুরু হয়। বড় কোনো পরিবর্তন কোনো ছোট ঘটনা থেকেই কিন্তু ঘটে। রানীগঞ্জের শিশুর জন্মের এই ছোট্ট পরিসংখ্যান ভবিষ্যতে গোটা রাজ্যের জন্য এটা কিন্তু বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করতে পারে, সামাজিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। আমরা ছোট ছোট ডিটেলসগুলোকে অগ্রাহ্য করি না। যেরকম আজকে রাজ্য সরকার বিধানসভার বাজেট অধিবেশনের প্রয়োগ দেয়নি, মানে বাজেট অধিবেশন শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তার একটা ঘোষণা হয়, সেটা করেনি। তার মানে এটা কি? এরও মানে আছে। শীতকালীন অধিবেশনের কন্টিনিউয়েশন হিসেবেই তার মানে এই বাজেট অধিবেশনটা হয়ে যাবে। একটা ছোট্ট পরিবর্তন, ভাবতেই পারেন তাতে কার কি এলো গেল, ঠিকই তো। কিন্তু এর কি একদম তাৎপর্য নেই? আছে। দেখুন, নর্মালি বাজেট অধিবেশন ওই রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হয়। এবার রাজ্য সরকার যদি মনে করে বা ব্যাখ্যা দেয় যে বাজেট অধিবেশন তো শুরুই হচ্ছে না, ওটা শীতকালীন অধিবেশনই অ্যাকচুয়ালি ওটাই এক্সটেন্ডেড হয়েছে, তাহলে তো রাজ্যপালের ভাষণটা দেওয়ার বাধ্যবাধকতা থাকে না, মানে রাজ্যপালের ভাষণটাই অনিশ্চিত হয়ে যায়। আর তার মানে বিধানসভায় রাজ্যপালের অস্তিত্ব অনিশ্চিত হয়ে যায়। কারণ রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক অভিভাবক হিসেবে আমার সরকার এই সম্বোধনে রাজ্যের যে লিখে দেওয়া ভাষণ সেটাই নর্মালি পাঠ করে থাকেন, এটা তো আমরা জানি। আসেন বাজেট অধিবেশনের শুরুতে সেটা বলেন, কিন্তু রাজ্যপাল নিজে থেকেও কিছু বলে ফেলতে পারেন। এরকম আশঙ্কা কেউ কি একদম করছেন না? নাকি একাধিক ইস্যুতে রাজ্যপালের সাম্প্রতিক সক্রিয়তা সেটা কারোর পছন্দ হয়নি?